মোস্তফা ফিরোজ ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে বলেছেন মানে ওই জরিপটা নিয়ে যে কিছুটা অবাক করার মতো বিষয় হলেও জরিপে অংশ নেওয়া তরুণদের 10% বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে দলের স্বৈরাচারী আচরণ এবং 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত সহিংসতা ঘটবার পরও তারা এই জরিপের তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে এবং আরও যোগ করেছেন যে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এই গ্রুপের মধ্যে বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা প্রকাশ্যে নিজেদের মত বলেন না। যদি ধরে নেওয়া যায় যে এই 18%-এর অর্ধেক মানে 9% আওয়ামী লীগকে, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের প্রকৃত সমর্থন দাঁড়াতে পারে 19%-এর মতো, যা বিএনপির 20 এবং জামাতের 17-এর কাছাকাছি বা বেশিও হতে পারে। ডেভিড বার্গম্যানের মতো আপনিও এই বিশ্লেষণে অবাক কিনা? না, ওনার বিশ্লেষণ লাগবে কেন? আমরা নিজেরা রাস্তাঘাটে চলে আমরা নিজেরাই তো বুঝি যে কি পরিমাণ মানে ওলটপালট হয়ে গেছে জনসমর্থন। যাকে মনে করা হয়তো আগে 5ই আগস্টের আগে নির্বাচন হলে মানে আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন, এখন মনে হয় নিশ্চিহ্ন তো না, বরং সুযোগ দিলে বিএনপির কাছাকাছি অবস্থানে চলে আসবে। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে জামাত কাছাকাছি। আমি তো বলি প্রায় যে নাকের ডগায় চলে আসছে জামাত। সেটা বিএনপির অনেকেই বুঝতে পারছে না, বা বুঝলেও তারা বুঝতে পারছে, না বোঝার কোনো কারণ নেই, কিন্তু কিছু করারও নেই। কারণ 5 তারিখে একটা ডিজাস্টার ঘটছে, যেমন একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানটাকে ক্যারি করার জন্য যেই শক্তিটা, সেই শক্তিটা এত দ্রুত মাঠ ছেড়ে দিছে, যার ফলে পুরো এলোমেলো হয়ে গেছে। ফলে যারা অভ্যুত্থান করলো তারা মনে করলো যে এটা কী জন্য করলাম, এরকম একটা কিন্তু চিন্তা চেতনা পেয়ে বসছে। তারপরে তৃণমূল পর্যায়ে যেই পরিবর্তনটা সবাই প্রত্যাশা করছিল, তারা দেখলো যে সেই পরিবর্তনটা হয়নি, বরং একই রূপে ভিন্ন ভিন্ন রূপ বদলাইছে। কিন্তু মূল যেই দখল, চাঁদাবাজি, দুর্নীতি সব কিছু রয়ে গেল, বরং সেটা আরও মাত্রাটা বাড়লো। তো স্বাভাবিকভাবেই তখনই মানুষের হিসাব পাল্টে গেছে। মানুষ তো যদি ভোটের ক্ষমতা পায়, মানুষ তো তখন আর, সে তো মুক্ত, স্বাধীন, সে স্বাধীনভাবে ভোট দেবে। তো সেই প্রতিফলনটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ফলে এত বেশি মানে পরিবর্তন হয়েছে। ধরেন রাজনৈতিক দলগুলো কতটা ক্যারি করতে পারে, বড় জোর আমি মনে করি 30 থেকে 40%। 60% মানুষ স্বাধীন নিরপেক্ষ, তারা দেখবে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো যখন নাকি তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগটা পাবে, পুরো হিসাব নিকাশ কিন্তু উল্টায় দেবে। ফলে আমি ডেভিড বার্গম্যানের এই বিশ্লেষণে আমি অবাক হইনি, বরং তবে এই বিশ্লেষণটা আজকে যেটা আমরা দেখছি হয়তো 15 দিন বা 1 মাস পরে আবার পাল্টে যাবে, কিন্তু খুব একটা 19-20 হবে বলে আমার মনে হয় না। জি, আব্দুল নূর তুষার, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারলে তাদের সাবেক সমর্থকরা কোথায় ভোট দিতে পারেন সে বিষয়ে এই জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদের 56% ভোট দিবে না, বিএনপিকে দিবে কিছু অংশ, কিছু জামায়াতকে, 41% এখনো সিদ্ধান্তহীনতায়। ডেভিড বার্গম্যান বলছেন যে অনেক বিশ্লেষককে এটি অবাক করেছে যে কিছু সাবেক আওয়ামী লীগ সমর্থক ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াতকে এখন সমর্থন করতে ইচ্ছুক। দুটি কারণে এরকম হতে পারে বলে তিনি মনে করেন। প্রথমত, স্থানীয় বিএনপি কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী সমর্থকদের সাথে কঠোর আচরণ করেছে, তাই জামায়াতকে আওয়ামী সমর্থকরা কম খারাপ বিকল্প হিসেবে দেখছেন। এবং 2 হচ্ছে, যদি জামায়াত ক্ষমতায় আসে, আওয়ামী লীগ প্রমাণ করতে পারবে তাদের দাবি সঠিক ছিল যে বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হতে বাধা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগই একমাত্র প্রতিবন্ধক ছিল। আওয়ামী লীগের এই অংশ একটি অংশ জামাতকে ভোট দিতে চায়, এটা সারপ্রাইজিং কিনা? না, কোনো কিছুই রাজনীতিতে সারপ্রাইজিং না। ভোটাররা কিন্তু ভোট দিতে যাওয়ার সময় মত বদলায়। রিক্সা খারাপ হলে কিংবা ওখানে নামার পরে ভালো ব্যবহার করলো না। এবার আসেন আমি আসি বিওএলসের জরিপটা নিয়ে আসি। বিওএলসের জরিপটা প্রকাশিত যখন হয়, আমি ওখানে ছিলাম, আমি এটা নিয়ে বক্তৃতা দিয়েছি। বিওএলসের জরিপটা খুব ছোট্ট, এটা রেসপন্ডেন্ট কম, ফলে খুব যে এটা রিপ্রেজেন্টেটিভ তা নয়। তবে এইখান থেকে একটা ধারণা করা যায়, এখানে 20 থেকে 35 বছর বয়সীদেরকেই বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু 35-এর উপরে 35 থেকে 65 বছর পর্যন্ত বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে, 18 থেকে 20ও আছে। এবং এখানে প্রচুর ভোট আছে যেটা একদম হতদরিদ্র মানুষেরা দিবেন। এইখানে যারা মূলত কথা বলেছেন তারা ছাত্র, তারা কিছু না কিছু পড়াশোনা করেছেন, ফলে এটা একটা তরুণদের একটা সীমিত অংশ। কিন্তু বাংলাদেশে প্রচুর তরুণ আছেন যারা বস্তিবাসী, যারা কাজ করেন হচ্ছে গ্যারেজে, রিকশায়। শিক্ষিত তরুণরা এখানে সারপ্রাইজিং কেন লাগছে না, আমি আসি জামায়াতে ইসলাম আমরা যেভাবে বা একটা অংশ যেভাবে একসময় দেখতো জামাতে ইসলামকে, এই তরুণরা কিন্তু সেটা দেখে না। এই তরুণদের জন্মই হয়েছে অনেক পরে। তারা বুঝ হওয়ার পরে দেখেছে যে বাংলাদেশে একটা দল রাজত্ব করে, সেটা আওয়ামী লীগ, এবং তারা দেখেছে জামাতে ইসলাম মার খায়, খুবই নিরীহ
এরা একটু মসজিদে যায়, এরা নামাজ পড়ে, এরা লুকিয়ে থাকে, আওয়ামী লীগ হওয়ার ভান করে। তো এরকম দেখেছে। আওয়ামী লীগ সেজে তারা মাঝে মাঝে শেখ হাসিনার জন্য তালিও দেয়, তাই না? এগুলা দেখেছে। তো দেখে তারা ভেবেছে এত নিরীহ, এত ভালো, তো এদেরকে আমরা একটু ভোট দিলে কি হয়? এটা কিছু আসে যায় না। মানুষের মন কিন্তু বদলাতে থাকে। যে রিপাবলিকানরা দাসপ্রথা বাতিল করেছিল, সেই রিপাবলিকানরা পরে কিন্তু আবার তাদের যে রাজনৈতিক আচরণ সেখানে অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে, এবং এইটা আসলে কোনো বিষয় না। কিন্তু যে জায়গাটাতে আপনারা বলছেন যে আওয়ামী লীগের ভোটাররা কই ভোট দেবে, আমি 3টা ভবিষ্যৎবাণী করি। এক হচ্ছে, বিএনপি যদি এনসিপির সঙ্গে সন্ধি করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা মোটেও বিএনপিকে একটা ভোটও দিবে না। এর কারণ হচ্ছে, আওয়ামী লীগ এনসিপিকে মনে করে যে তাদের ক্ষমতা থেকে অপসারণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এনসিপি, কারণ তারা রাস্তায় আন্দোলন করেছে। ফলে বিএনপি যদি এনসিপিকে সিট দেয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির বাক্সে ভোট দিবে না, সেগুলো জামাতকে দিবে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগের ভোটাররা দ্বিতীয় যে কাজটা করবে, তারা লোকালি সিদ্ধান্ত নিবে। যে এলাকায় আওয়ামী লীগের লোকের সাথে যে দলের বন্ধুত্ব আছে তারা সেইভাবে ভোট দিবে। তৃতীয় হচ্ছে, তারা কিছু প্রতিশ্রুতির ভিত্তিতেও ভোট দিবে। তারা চিন্তা করবে যে আমাদেরকে জিতলে পরে কে প্রোটেকশন দিবে বলেছে, কে আমাদেরকে মারবে না বলেছে, তাহলে তাদেরকে একটু দিবে। কিছু লোক দিবে আত্মীয়তার ভিত্তিতে, কারণ আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্রস রিলেশনশিপ আছে। এই দল দুটি একটা আরেকটার সঙ্গে অনেকভাবে জড়িত ছিল এক সময়। ফলে এদের একজনের সঙ্গে আরেকজনের বিয়ে শাদী, বন্ধুত্ব, এলাকাতে আত্মীয়তা, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায় নাই। ফলে এইভাবেও কিছু সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আরেকটা সিদ্ধান্ত হবে, সেইটা কি? সেইটা হচ্ছে, এই যে যারা ভোট দিচ্ছে না, এই যা বলা হচ্ছে না যে 30-35% লোক বলেছে যে আমরা বলবো না কাকে ভোট দিব, এই বলবো না দলের মধ্যে কিন্তু অধিকাংশই আওয়ামী লীগের লোকজন। এই কারণে যে বলবো না, এই ভয় কাকে পেতে হচ্ছে? আপনার কি মনে হয় 20 থেকে 35 বছর বয়সীরা সবচেয়ে সাহসী অংশ এই সমাজের? তাহলে সে যখন বলে বলবো না, তার মানে এইখানে প্রচুর ভোটার আছে যারা আসলে একটু আওয়ামী ঘাসা। এখন এরা কি করবে? এরা হয় ভোট কেন্দ্রে যাবে না, আর যদি ভোট কেন্দ্রে যায় তাহলে এরা ওই রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগের পরিপক্কতা অন্যান্য লোকাল দলগুলির চাইতে একটু বেশি, কারণ এরা সারাক্ষণ এই পলিটিক্সের মাধ্যমে টাকা পয়সা কামিয়েছে গত 16 বছর ধরে। ফলে এদের কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। এরা কি করবে জানেন? এরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নেবে যে তারা কাকে ভোট দিলে তাদের রাজনীতি ফেভারেবল হবে। ফলে আমি বলি আপনাকে, তারা যেটা করবে, যেখানে জামাতের অনেক শক্তিশালী ক্যান্ডিডেট আছে সেইখানে ওরা তাদেরকে হারাবে, কিন্তু যেখানে জামাতের দুর্বল ক্যান্ডিডেট আছে এরকম দু একটা জায়গায় তাদেরকে জিতায় দিবে। তারা মূলত একটা খেলবে বলে আমার ধারণা, এবং এই খেলাটা বন্ধ করতে পারা যেত যদি তারা প্রকাশ্যে থাকতো। প্রকাশ্যে যে থাকে না, তাকে আটকানো খুব কঠিন হয়। এটা তো আওয়ামী লীগ তাদের ক্ষমতা হারিয়ে প্রমাণ করেছে। সবাইকে গর্তে ঢুকিয়ে দিয়েছে, পরে গর্ত থেকে যেই বের হয়েছে মনে হয়েছে আমার ব্যাং, সবাইকে নিয়েছে, পরে নিজেরা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য প্রকাশ্য রাজনীতি সবসময় ভালো, গোপনে থাকা কিন্তু ঝামেলা। ফলে কাউকে রাজনীতি করতে দেওয়াটাই ভালো, না করতে দিলে অসুবিধা হয়। কিন্তু এর মানে এই না যে আমি মনে করি যে আওয়ামী লীগকে আগামীতে ইলেকশন করতে হবে অথবা স্বৈরাচারকে ফিরে আসতে হবে বা স্বৈরাচারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আমি আপনাকে একটা জিনিস বলি, কেউ কাউকে নিষিদ্ধও করতে পারে না, পুনর্বাসিতও করতে পারে না। রাজনৈতিক দল সবসময় আসেও জনগণের সমর্থনে, যায়ও জনগণের সমর্থন হারিয়ে। এইটাই হচ্ছে রাজনীতির খেলা। জি, জোর করে আসলে কিছুই হয় না।